নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং যথারীতি আমরা বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আহ, বলতে পারেন এটা একটা সিরিজ করছি, আমরা পরপর দুটো পর্ব নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব। যে সে বিষয়টা হলো পেনশন। তো পেনশন মানে টেনশন ফ্রি, এরকম একটা লোকের ধারণা আছে। তো টেনশন ফ্রি হবেন কি করে? আর পেনশন মানেই টেনশন ফ্রি কি, সেটাও মানে সত্যি কি মিথ্যা সেটা নিয়েও আমরা আলোচনা করব। তা আজকে মোটামুটি পেনশন কিভাবে আপনি এগোতে পারেন, যারা আহ, সরকারি ক্ষেত্রে, আধা সরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যারা প্রাইভেটে কাজ করেন, মানে তারা কিভাবে নিজেদের শেষ জীবনের সম্বলটা তৈরি করে নিতে পারেন, আমরা মূলত আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কেজি স্যার, কৌশিক ঘোষ স্যার। স্যার, অনেক নমস্কার। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। তাহলে পেনশন কি, বিষয়টা কি, একটু যদি আপনি একটু খুলে বলেন, অনেকেরই স্পষ্ট ধারণা হয়তো নেই। তো পেনশন মানে হচ্ছে আপনার রিটায়ারমেন্টের পরে আপনার মাসিক একটা পয়সা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেটাকে পেনশন বলে। এবার যারা যারা ছোটবেলায় দেখেছে বাবা মারা সরকারি চাকরি করতেন, তারা হয়তো পেনশন শব্দটা নিয়ে তাদের কাছে পরিচিত। কিছু বেসরকারি কোম্পানিতেও পেনশন বলে জিনিসটা ছিল, কিন্তু আজকে পেনশনটা কি সেটা একটু বুঝতে হবে। এবং এখানে আমি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে সামরিক বাহিনীর ওদের নয়, মানে সৈন্য ওদের নয়, ওদের আলাদা একটা সিস্টেম আছে, আমি ওদেরটা বলবো না। আমি নর্মাল সিভিলিয়ানদের বলবো আর কি। তো প্রথমেই বলি সরকারি। সরকারিতে রাজ্য সরকার, কেন্দ্র সরকার আছে, কিন্তু আমি কেন্দ্র সরকারের উদাহরণটা নিচ্ছি। 2004-এর পরে যারা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পিএসইউ যেটাকে বলে, ওগুলোতে চাকরি পেয়েছেন, তাদের পেনশনের নিয়ম কিন্তু 2004-এর আগে যারা জয়েন করেছেন তাদের থেকে আলাদা। এবার 2004-এ যারা জয়েন করেছেন, তার মানে এখন অলরেডি আপনার 22 বছর চাকরি হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি আরো হয়তো 10 বছর ম্যাক্সিমাম থাকবে। তো এবার আপনাদের যে পেনশন যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে একটা ডিডাকশন হয় আপনার স্যালারি থেকে প্রতি মাসে, এবং একটা পুলে যায়। সেই পুলটা থেকে আপনার পেনশনটা আসে, সোজা কথা। এবার যারা বেসরকারি চাকরি করেন তাদের কাছে কিন্তু এই জিনিসটা ছিল না, এই জিনিসটা নেই, এই জিনিসটা ছিল না। এনপিএস বলে একটা জিনিস আছে, সেটা কিছু বছর আগে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে। এনপিএসটা কি সেটাও আমি বুঝিয়ে দেবো। তো মোটামুটি আপনাকে দেখতে হবে হচ্ছে আপনি আপনার উপার্জনের সময় আপনি কত পুঁজি জমা করছেন। সেই পুঁজিটা ধরে নিন একটা জলের ট্যাঙ্কের মতো। সেই ট্যাঙ্ক থেকে আপনি উপার্জন যখন থেমে যাবে, তারপর ওই ট্যাঙ্ক থেকে প্রতি মাসে আপনি জল নিচ্ছেন। এটা অনেকখানি ড্যামের মতো, বর্ষাকালে জলটা ধরে রাখে, তারপর গরমকালে জল ছাড়ে, আস্তে 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 ছাড়ে, যাতে কৃষি বা জলের সরবরাহ থাকে। তো এবার পেনশন কিভাবে করা যায়, প্রথমে আমি উদাহরণ দিই। অসংগঠিত, যারা কোনো সংগঠিত সংস্থায় কাজ করেন না, যাদের নিজেদের ব্যবসা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ীও, যারা নিজের ব্যবসা একা চালান, ওরকম টাইপের, যারা দৈনন্দিন রোজগার করেন, তাদের জন্য কি। এবার দেখুন, অসংগঠিত আহ, শ্রেণীর লোকেদের জন্য একটা আছে অটল পেনশন যোজনা। সেটা হচ্ছে খুব নামমাত্র একটা রকম, আপনি যদি প্রতি মাসে আপনার ব্যাংক থেকে কাটা যায় নামমাত্র, তাহলে 1,000 থেকে 5,000 টাকা পেনশন পাবেন, মানে যে পুঁজিটা জমা হচ্ছে। কিন্তু অবশ্যই একটা প্রশ্ন থেকে যায়, 1,000 থেকে 5,000 কি সংসার চলে? তো সেই প্রশ্নটা আমি এই পর্বে নেব না, কিন্তু সেটা অটল পেনশন যোজনা বলে আছে। আপনি যে কোনো ব্যাংকে গিয়ে, আপনার যে ব্যাংকে আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন। এটা অটোমেটিক একটা রেজিস্ট্রেশন, প্রতি মাসে খুব নিমিত্ত, মানে যৎ সামান্য টাকা ওখান থেকে কেটে নেয় আর কি। ওটা আপনার গায়েও লাগবে না। তো অটল পেনশন যোজনা আছে, যারা অসংগঠিত শ্রেণীতে কাজ করেন তাদের জন্য বেশি প্রযোজ্য। আপনি যদি
এমনি এমনিও কাজ করেন, আর আপনি যদি এই অটল পেনশন যোজনার জন্য অ্যাপ্লাইও করেন, তাও আপনি পেয়ে যেতে পারেন। সেটা আপনার ব্যাংকের সাথে কথা বলতে হবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে, আপনি অসংগঠিত কর্মী, আপনি ব্যবসাদার, আপনার ব্যবসা আছে, দোকান আছে, যা আছে ধরে নিন। আপনি আপনার ভবিষ্যতের, যখন এক বয়স হয়ে যাবে তারপর আর নিজে রোজগার করতে পারছেন না, তখন কি করবেন? ওটার একটাই উপায় হচ্ছে, আপনি পুঁজি জমা করুন এখন, যখন আপনি রোজগার করছেন। এবং পরে সেই পুঁজিটা এমন ভাবে জমা জমা করবেন যেটা পুঁজিটা বাড়ে আর কি, আপনার সম্পত্তি হয়। এবং পরে যখন রোজগার করবেন না, তখন ওখান থেকে আপনি মাসিক খরচা বের করে নেবেন। তো এটা হলো একটা। প্রাইভেট সেক্টরে আপনার কি আছে, প্রাইভেট সেক্টর যারা ফর্মাল এমপ্লয়ি, তাদের জন্য ইপিএফ আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডটায় আপনার প্রতি মাসে কাটা যায়, এবং আপনার যে এমপ্লয়ার আছে সেও ইকুয়াল ইয়ে দেয়। মোটামুটি তাই নিয়ম। অনেক এমপ্লয়ার অবশ্য মাসে 1500 টাকা একটা ন্যূনতম আছে, সেটাই দেয়। তো যাই হোক, ওটাই আমি বলছি যে আপনি ইপিএফটা যেটা জমা হলো, আপনি রিটায়ার করার পরে আপনি ইপিএফটা পুরো উইথড্র করলেন। এখন উইথড্রলের কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে, আপনি পুরোটা করতে পারেন না, ধাপে ধাপে করতে পারেন। তো যাই হোক, আপনি যখন রকমটা করবেন, তখন সেটা কোথাও একটা রাখবেন, এফডিতে রাখলেন বা কোনো একটা মিউচুয়াল ফান্ডে রাখলেন, এবং প্রতি মাসে আপনার কাছে খরচের টাকা এলো। সেটা হচ্ছে ইপিএফ। হলো। এইগুলো হচ্ছে আপনার স্যালারি থেকে যেগুলো ডিডাক্ট করা। ইপিএফটা হচ্ছে আপনার স্যালারি থেকে অটোমেটিক ডিডাক্ট করে। এবার, আর গভর্নমেন্ট সার্ভিসে আপনাদের একটা ইউনিফাইড পেনশন স্কিম আছে, সেটাও আপনার অটোমেটিক ওই ডিডাকশনটা হয়। এবং ওটা থেকেই আপনার পেনশনটা আসে ভবিষ্যতে। তো এবার ব্যাপার হচ্ছে যে, এছাড়া আর কি উপায় আছে? দেখুন, আবার আমি বলে দিচ্ছি, পুঁজিটা আপনাকে জমা করতে হবে আপনার কর্মজীবনের 25, 30, 35 বছরে। এবং সেই পুঁজি থেকে আপনাকে তারপরের 20, 25 বছর আনতে হবে, প্রতি মাসের খরচা আর কি। তো এবার ওই জন্য আপনার পুঁজি জমা করার বিভিন্ন উপায় কি? ট্যাক্সের দিক থেকে দেখতে গেলে সবচেয়ে এফিশিয়েন্ট উপায় হচ্ছে পিপিএফ, ইপিএফ, এই দুটো। কেননা এটায় আপনার কোনো ট্যাক্স লাগে না যখন উইথড্র করেন। খালি ইপিএফ এ একটা একটা আছে, আপনার 2.5 লক্ষ টাকার উপর যদি ডিডাকশন হয় প্রতি বছরে, তাহলে ওই ইন্টারেস্টের উপর একটা ট্যাক্স কাটে। কিন্তু সেটা যারা উচ্চ আয় করে তাদের জন্যই প্রযোজ্য, বাকিদের জন্য না। তো এই দুটোর মধ্যে কোনো ট্যাক্স লাগে না, আপনি যখন উইথড্র করছেন পুরো লামসাম ট্যাক্স লাগে না। তাই জন্য আমি বলবো যে, আপনি যদি বেসরকারি সংস্থায় চাকরি করেন, অথবা আপনি সরকারি সংস্থায়ও চাকরি করেন, আপনি কিন্তু এই ইপিএফ বা ইউনিফাইড পেনশন স্কিম, তার সাথে পিপিএফ, এটা কিন্তু দুটোতেই আপনাকে গুরুত্ব দিতে হবে। এছাড়া আরেকটা জিনিস আছে, আপনাকে ওটা বলে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড, ভিপিএফ। ভিপিএফ মানে হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী আপনার স্যালারি থেকে কাটা হচ্ছে, তার উপরে আপনি কিন্তু কোম্পানিকে বলতে পারেন, এর চেয়েও আমার একটু বেশি কাটবেন, এতখানি প্রতি মাসে কাটবেন। সেটা কিন্তু ওই ইপিএফ এই যাবে। সেটাও অনেকে করে, এটা বেশি সঞ্চয় করার জন্য। এবং ওটা কম্পাউন্ডেড ইন্টারেস্ট হয়, চক্রবৃদ্ধিতে বেশ ভালোই রকম হয়। তো এই হচ্ছে ইপিএফ আর পিপিএফ। পিপিএফটা কি? পিপিএফ হচ্ছে আপনার যে কোনো ব্যাংকে খুলতে পারেন, যে কোনো মানে বড় ব্যাংকেই আপনি পিপিএফ খুলতে পারেন। পিপিএফ এর একটা ভালো জিনিস হচ্ছে, এটা আপনি 15 বছর কাজ করতে পারেন না, 5 বছর পরে কিছু উইথড্র করতে পারেন 25%। কিন্তু আমি বলবো পিপিএফটা এমন জিনিস, এটা 15 বছর ভুলে যান। প্রতি বছর 1.5 লাখ টাকা অব্দি দিতে পারেন, 15 বছর ভুলে যান, দেখবেন 15 বছর পর বেশ ভালো একটা রকম হয়ে গেছে। তাই ইপিএফ পিপিএফ হলো। এরপর আসছে এনপিএস। অনেক সংস্থা আছে, সরকারি বেসরকারি, যারা পেনশন স্কিম দেয় আন্ডার এনপিএস আর কি। মানে এনপিএস একটা ইউনিফাইড সিস্টেম আছে, সেটা পিএফআরডিএ পেনশন, মানে ওটা যেরকম আইআরডিএ হচ্ছে ইন্স্যুরেন্সের, পিএফআরডিএ হচ্ছে পেনশনের রেগুলেটর। তো তারা নিয়ম কানুন বানিয়েছে এনপিএস করার জন্য। এনপিএস কিছুই নয়, ওই আপনি ওখানে পুঁজি জমা করছেন, রিটায়ারমেন্টের পরে আপনি ওটা উইথড্র করতে পারেন। এবং ওটায় পুঁজিতে আপনি কিভাবে জমা করছেন, এটা কিন্তু আপনি ধরে নিন আপনি চাকরি করছেন, কোথাও আপনার ইপিএফ কাটা যাচ্ছে,
আপনি তাছাড়াও এনপিএস করতে পারেন এডিশনাল, কোনো প্রবলেম নেই। কারণ এটা বাধ্যতামূলক নয় বেসরকারি চাকুরিদের জন্য। এনপিএস বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকুরিদের জন্য। তো আপনি বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি বেসরকারি চাকরি করলে এর চেয়ে বেশি করতে পারেন। আর এই সব উদাহরণে আমি বলছি ইপিএফ ছাড়া বাকি সব কিন্তু, যারা বেশ অসংগঠিত সংস্থায় কাজ করে, মানে যেখানে কোনো ইপিএফ নেই, পেনশন নেই, কিছু নেই, বা যারা নিজেদের ব্যবসা আছে, তারা কিন্তু এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ছাড়া বাকি সবকিছু আপনারা কিন্তু করতে পারেন। আপনারা পিপিএফ ও করতে পারেন, আপনারা এনপিএস করতে পারেন, সবই করতে পারেন। তো হলো, এবার কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা এই পেনশন স্কিম, পেনশন প্ল্যান দেয়। ওটা হচ্ছে অনেকখানি ওই এনপিএস এর মতোই আর কি। আর এছাড়া আপনার মিউচুয়াল ফান্ডে অনেকগুলো এএমসি আছে যারা রিটায়ারমেন্ট প্ল্যান দেয়। এবার রিটায়ারমেন্ট প্ল্যানে ওখানে কিছু লক ইন থাকে, 5 বছরের লক ইন, এগুলো যাতে লোকে ওটা ধরতে না পারে। কিন্তু আমি বলবো যে রিটায়ারমেন্ট প্ল্যান মানেটাই এই, যে আপনি কোনোদিন ওইটাকে ধরবেন না রিটায়ারমেন্ট অবধি। যা সঞ্চয় করছেন ওই রিটায়ারমেন্ট প্ল্যানে, সেটা আপনি রিটায়ারমেন্টের পরেই ধরবেন। সেটাই হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানের মানে। এছাড়া আর কি আছে, এছাড়া উপায় আর কি? আবার আমি বলে দিচ্ছি ফার্স্ট প্রিন্সিপালস, মানে ক খতে আবার চলে গেলে আপনাকে ট্যাঙ্কটা ভরতে হবে। ট্যাঙ্কটা বিভিন্ন ভাবে আপনি ভরতে পারেন। কিছুটা পিপিএফ দিয়ে ভরলেন। আপনি ধরে নিন অসংগঠিত ইয়েতে আছেন, তো আপনার ইপিএফ বলে কিছু নেই, আপনি পিপিএফ ভরলেন, আপনি এনপিএস ভরলেন, আপনি রিটায়ারমেন্ট প্ল্যান মিউচুয়াল ফান্ডে ভরলেন। সব এগুলো হচ্ছে বিভিন্ন পাইপ জল ভরছে, বিভিন্ন রকম জল একই ট্যাঙ্কে ভরছে। এবং এটাই আপনাদের করতে হবে, নাহলে উপায় নেই। কেননা সত্যি কথা বলতে, মুদ্রাস্ফীতির জন্য আপনার মাসিক খরচ যা দেখছেন আজকে, ধরে নিন আজকে আপনার মাসিক খরচ 50,000 টাকা, মানে আপনার সংসারের, আপনি 7% মুদ্রাস্ফীতি ধরলে আপনি 20 বছর পর সেই মাসিক খরচ আপনি এখন ভাবলেই আপনি পুরো মাথা ঘুরে যাবে আপনার। এটাই হচ্ছে সত্যি। তো এবার ওই জন্য পরিকল্পনা আপনাকে করতেই হবে, এবং ট্যাঙ্কটা সবসময় মনে রাখবেন, একটা বড় ট্যাঙ্ক ভরতে হবে। কেননা আমাদের দেশে, দুঃখের কথা মানে দুর্ভাগ্যজনক, আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি বলে কিছু নেই। আমরা যে ধরে নিন এই বেকার ভাতা যেটাকে বলে না, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে আপনার ডেভেলপড কান্ট্রিতে ওদের থাকে একটা সংগঠিত। তারপর ডেভেলপড কান্ট্রিতে আপনার সোশ্যাল সিকিউরিটি মানে কি? সোশ্যাল সিকিউরিটি হচ্ছে যখন আমি আয় করছি না, তখন সরকার আমাকে সাহায্য করছে। তাছাড়া অনেক ইয়েতেই থাকে হচ্ছে মেডিকেল ফেসিলিটি ফ্রি ফর এভরিবডি, সেটাও আমাদের দেশে নেই। কিছু সরকারি চাকুরিদের জন্য আছে। এবং একটা বয়সের পর, বুড়ো বয়সে কিন্তু সবচেয়ে বড় খরচ হচ্ছে স্বাস্থ্য। তাই জন্য দুর্ভাগ্যজনক আমাদের দেশে কিন্তু, সত্যি কথা বলতে মানে শুনতে খুব খারাপ লাগবে, আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবকিছু আপনাকেই করতে হবে। সরকারের ওপর আপনি যদি নির্ভর করেন, আপনি সরকারি চাকুরে হতে পারেন, কিন্তু সরকারের ওপর যদি আপনি নির্ভর করে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সরকার কিন্তু আপনাকে দেখবে না যখন আপনার দরকার। এইটুকু মনে রাখবেন। তো আমরা পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রথমেই বলেছি যে আমরা এই সিরিজে দুটো পর পর এপিসোড করব। আজকের একটা যে পর্বটা দেখছেন, আপনাদের একটা পদ্ধতি বলে দেওয়া হলো কিভাবে করবেন, কোথায় কোথায় রাখতে পারেন, আপনাদের কাছে অপশনস কি কি আছে, ট্যাক্স ফ্রি কোনগুলো, এবং যেটাই হোক, মোদ্দা কথা, আপনাদের চাকরি জীবন চলাকালীন আপনার যে আহ, বাকি যে যে মানে বাকি জীবনটা কাটানোর জন্য যে পুঁজি দরকার, সেটা আপনাকে কাজ করাকালীনই তৈরি করে নিতে হবে। ওই স্যার যেরকম ভাবে বললেন যে আপনাকে ট্যাঙ্কের জলটা আগেই ভরে নিতে হবে, নাহলে আপনি পরবর্তীকালে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেলে আপনার ব্যাস খরা। তো এই খরাময় যাতে জীবনটা না হয়, সেটা মানে আপনাদেরই দায়িত্বটা নিতে হবে, এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে ধীরে ধীরে অল্প করে পুঁজি জমা করতে 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 একটা, আপনারা যারা অসংগঠিত ক্ষেত্রে আছেন বা যারা প্রাইভেট সেক্টরে যারা কাজ করে, তাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন তারা তো ইপিএফও, ইপিএফ তো আছেই। আমি বলবো যে এ এ বাদ দিয়ে আপনারা ইন আপনাদের যে রোজগারটা হয়, প্রত্যেক মাসে যে বেতনটা পান, বা যারা অসংগঠিত ক্ষেত্রে আছে, যারা দৈনিক মানে মজুরি হিসেবে কাজ করেন, বা আপনাদের যদি মাসিক
ক্ষেত্রেও যেটা হয়, মানে আপনি এক লক্ষে যে টাকাটা পাবেন সেটার একটা অংশ আপনারা পেনশনের জন্য আলাদা করে সরিয়ে রাখবেন। তো আপনারা সেইভাবে টাকাটা জমিয়ে কিন্তু একটা বড় ফান্ড তৈরি করতে পারেন, যেটা দিয়ে আপনাদের বাকি জীবনটা খুব মানে মোটামুটি খুব বিরাট একটা আরামে না হলেও দৈনন্দিন খরচটা আপনারা চালিয়ে নিতে পারবেন। তো কেন আরামে পারবেন না, বা কেন, কি আরামে যদি করতে হয় তার জন্য কি করতে হবে, সেটার জন্য আমরা পরবর্তী এপিসোডটা আপনাদের জন্য আসছে। আগামী পর্বে অবশ্যই আমাদের বিনিয়োগে বসত লক্ষ্যের দিকে নজর রাখুন। আমরা সামনের সোমবার সমস্ত মানে বিস্তারিত নিয়ে এই নিয়ে আলোচনা করব, এবং আপনাদের ভাগ করে করে ক্যালকুলেট, মানে আপনাদের চোখের সামনে যদি উদাহরণ না থাকে, হ্যাঁ, আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়। তো আমরা সেই উদাহরণ দিয়ে ক্যালকুলেট করে বুঝিয়ে দেবো আপনাদের। তো আপাতত এই পর্যন্তই। পেনশন নিয়ে যারা টেনশন এখনো নিচ্ছেন না, তারা বলবো টেনশনের যথেষ্ট কারণ আছে, দয়া করে টেনশনটা নিন আর ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। নাহলে কিন্তু সামনে বড় বিপদ আসছে। কারণ আমাদের দেশ একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, মানে সামরিক দিক থেকে, নানান দিক থেকে নানান রকমের পরিবর্তন হচ্ছে, ট্রানজিশন হচ্ছে। তো সেখানে কিন্তু একটা টাইমের পরে আপনাদের মানে দেখবেন হঠাৎ করে সময়ের সঙ্গে যদি আপনারা পরিবর্তিত না হন, তাহলে দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অথচ আপনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছে। তো এটা যেন না হয়, এটার জন্যই আপনাদের এতবার করে বলা। তো আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, পেনশন নিয়েই আমরা ফিরে আসবো এবং যথাযথ ক্যালকুলেটর দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এইগুলো বুঝবেন, কিভাবে এগুলো দেখবেন। আপাতত এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।